আচ্ছা, তোমরা কি আমার কথা আসসালামু শুনতে আলাইকুম। পাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি। জি স্যার। আচ্ছা, চলো শুরু করা যাক। যারা আসে না, মানে জয়েন করে না, তারা কি করে অ্যাকচুয়ালি? তারা কি পরে রেকর্ড দেখে নাকি এগুলো পারে? আচ্ছা, হলো কিছু একটা হবে। ওকে, শোনো, তোমাদের যে পরীক্ষাটা আমি নিয়েছিলাম, সেই পরীক্ষার কোশ্চেন এখানে আছে, ঠিক আছে? এমসিকিউ কোশ্চেনটা এখানে তোমাদের সবারই মোটামুটি যেটা দেখলাম যে এমসিকিউতেই আসলে ভুল গেছে বেশি। সিকিউটা তোমাদের লেখা শেখাতে হবে একদিন, জি তার স্যার। আগে এমসিকিউটা তোমাদের বোঝাই। কিছু কিছু জায়গা আছে এই জিনিসগুলো না বুঝলে আসলে হবে না। ওকে, ওয়েট। আচ্ছা, দেখো, আমাদের কোশ্চেন এটা ছিল। এখন আগে আমরা একটু কোশ্চেনটা সলভ করি, কিছু জিনিসপত্র দেখি, তারপর ক্লাস শুরু করব। তো শুরু করি, বিসমিল্লাহ। দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের কি ছিল? এটা এখানে কেন? ওকে, ফার্স্ট কোশ্চেন আমাদের ছিল হলো মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। শোনো, আমি তিনটা কথা বলছিলাম। একটা হলো নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিয়াসের বিলুপ্তি শুরু হয়। যদি বলে বিলুপ্তি শুরু হয় কখন, তখন সেটা হলো প্রোফেজ ধাপে। তখন সেটা কোন ধাপে? প্রোফেজ ধাপে। তারপরে যদি বলে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের বিলুপ্তি চলতে থাকে, চলতে থাকে মানে কন্টিনিউয়াস টেন্স, যদি চলতে থাকে বলে, তাহলে সেটা প্রো মেটাফেজ ধাপ, প্রো মেটাফেজ ধাপ। আর যদি বলে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, সেটা হবে আমাদের মেটাফেজ। মেটাফেজ। ওকে, এই দেখো, এই যে লেখা আছে, এভাবে নিউক্লিয়ার বিলুপ্তি ঘটতে মানে ইনিশিয়ালি বিলুপ্ত শুরু হয়, পুরো মেটাফেজ ধাপে কন্টিনিউয়াস চলতে থাকে, আর মেটাফেজ ধাপে সম্পূর্ণ বিলুপ্তি হয়। সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন এরকম আমাদের একটা চিত্র দেওয়া ছিল, এবং গাছের একদম অগ্রপ্রান্ত মানে একদম সামনে, একদম উপরে একটা জায়গা দেখাচ্ছে, তার মানে আমি বুঝতেছি অবশ্যই এখানে কোষ বিভাজন চলতেছে। এখানে কি বলছে? এই কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হতে পারে কিসের কারণে? যদি কোনো জীবাণু দ্বারা আক্রমণ হয় বা আক্রান্ত হয়, তাহলে হতে পারে। ওকে, এটা রাইট। রাসায়নিক পদার্থ ব্যবহারের কারণে, ওকে, এটা রাইট। তেজস্ক্রিয়তার প্রভাবে, তিনটাই কারেক্ট। তার মানে ডি আনসার। তারপরে এটা অনেকেই ভুল করছো, যে যখন আমাদের এই মাঝ বরাবর লাইন থাকে, যদি এটা যদি এরকম একটা অবস্থায় মাঝ বরাবর লাইন থাকে, তখন সেটা হয় হলো বিষুবীয় অঞ্চল। এটা হলো মেটাফেজ ধাপে ঘটে। কিন্তু এই যে যে অবস্থাটা, এটা আমাদের কি? এটা হলো টেলোফেজ ধাপ। এটা হলো টেলোফেজ ধাপ। টেলোফেজ ধাপ, টেলোফেজ ধাপে তো দুইটা কোষ নিউক্লিয়াস অলরেডি তৈরি হয়ে গেছে। তো এইটা অবশ্যই আমাদের এখন সাইটোপ্লাজমের বিভাজন হবে। সাইটোপ্লাজমের বিভাজন হতে গেলে এই যে জায়গাটা, এটা হলো আমাদের কি? এটা হলো আমাদের কোষ প্লেট। কই জানো সেটা? আচ্ছা, এই যে এর আগে, এই দেখো এই জায়গাটা, এটা হলো আমাদের কোষ প্লেট। এটা হলো কোষ প্লেট। তোমরা অনেকে দাগাইছো, এটা হলো বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল এই যে মেটাফেজ ধাপে হয়, আর কোষ প্লেট হয় আমাদের কোন ধাপে? কোষ প্লেট হয় আমাদের তোমার টেলোফেজ ধাপে। তারপরে আচ্ছা, গেল এটা। তারপরে কি বলছে? চিত্রের পর্যায়টিতে, এই পর্যায়ে কি কি হয় সেই জিনিসগুলো আমাদের বলতেছে। স্পিন্ডল তন্তুগুলো নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি স্পিন্ডল এইগুলো আসলে বিলুপ্ত বিলুপ্ত হয়ে যায়, অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায় মানে বিলুপ্ত হয়ে যায় ধরতে পারো। ক্রোমোজোম গুলা সরু লম্বা হয়, এরকম ক্রোমোজোম থাকে, তো এগুলো আস্তে আস্তে লম্বা হয় এবং আলটিমেটলি পেঁচায় যায়। এটাও কারেক্ট। নিউক্লিয়াসের প্রস্থান হয়। নিউক্লিয়াসের প্রস্থান হয় কি হবে? কোনো লাভ নেই, তো নিউক্লিয়াসের প্রস্থানের তো দরকার নেই। দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, এখন সাইটোপ্লাজম বিভাজন হয়, এটা একটা কোষ, এটা একটা কোষ হবে। গেল। তার মানে এখানে ৩ নম্বরটা কারেক্ট না, ১ আর ২ কারেক্ট। ১ আর ২ কোনটাই আছে? এ নম্বরে। ওকে, অ্যাস্টারে বিস্তৃত হয় কোন ধাপে? এটা তো একদম সহজ একটা কোশ্চেন, প্রোমেটাফেজ ধাপ। মাইটোসিসে কোন ধাপে স্পিন্ডল তন্তু? একই কোশ্চেন, প্রোমেটাফেজ ধাপ।
তারপরে কোলনের একটি অংশে কোষগুলো অস্বাভাবিক বৃদ্ধি কোন ভাইরাসের কারণে হয়? কোন ভাইরাসের কারণে? তোমাদের বইতে একটা ভাইরাসের নামই আছে, প্যাপিলোমা ভাইরাস। এটার কারণে কোলন ক্যান্সার হয়। কোলন ক্যান্সার হয় এবং জরায়ুর ক্যান্সার। দুইটা জিনিস বইতে পারলে লিখে রাখতে পারো, একটা হলো জরায়ুর ক্যান্সার আর একটা হলো কোলন ক্যান্সার। প্যাপিলোমা ভাইরাসের কারণে হয়। তারপরে এই কোশ্চেনটা অনেক বেশি কনফিউজিং এবং এটা একটা বোর্ড কোশ্চেন। ওকে, এই কোশ্চেনে কি বলছে দেখো, বিচিত্রের কোষ বিভাজনে, বিচিত্র এইটা, বিচিত্রের কোষ বিভাজনে আমরা কি দেখতেছি দেখো তো। বিচিত্রের কোষ বিভাজনে আমরা দেখতেছি একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়েছে। এখন ইনিশিয়ালি আমরা ধরতে পারি এটা একটা মিওসিস কোষ বিভাজন, বাট কোশ্চেন আমাদের এবার আনসার পড়তে হবে। চিত্রের কোষ বিভাজনে ক্রোমোজোম একবার বিভাজিত হয়, মাতৃকোষ ও নতুন কোষ সৃষ্টি হয় সমগুণ সম্পন্ন, নতুন কোষ সৃষ্টি ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। এইটা অ্যাকচুয়ালি একটা কনফিউজিং কোশ্চেন। এটার আনসার যে কি হবে এইটা এক এক টিচার এক এক রকম আনসার করে, ঠিক আছে। এটা কেউ কেউ বলে এটা হবে 1 আর 3, কেউ কেউ বলে এটা হবে 2 আর 3। অ্যাকচুয়ালি যে এটার আনসার কি তোমরা যাই লিখো না কেন এটার আনসার কারেক্ট করে দিবে। কিন্তু বোঝার সুবিধার্থে যদি বলি, এইখানে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো এই যে যে ডট দ্বারা বোঝাইছে, ডট গুলা যে যে জিনিসটা বোঝাইছে এটা দিয়ে বোঝাইছে যে এইখানে এই কোষের মধ্যে যা আছে এই ডট দ্বারা বোঝাইছে এই কোষের মধ্যে তাই আছে। যদি এমনটা হয় এই কোষে যা আছে ওই কোষে তাই হয়, তাহলে এটা আমরা মাইটোসিস ধরবো। মাইটোসিস একটা থেকে কিভাবে 4টা হলো ভাইয়া? অ্যাকচুয়ালি কি হয়, এই একটা থেকে 2টা হয়েছে, 2টা থেকে 4টা হয়েছে। তার মানে এটা যুক্তি দিয়ে লজিক দিয়ে বোঝা যায় একটা থেকে এই যে 4টা হলো। কিন্তু অ্যাকচুয়ালি এরকম আসলে যুক্তি খাটে না। এরকম যুক্তি যখন খাটে না তখন এই 3টার মধ্যে তুমি যাই অ্যান্সার করবে তাই কারেক্ট, মানে টিচারের অবশ্যই কারেক্ট দিতে হবে, ঠিক আছে। এটা একটা কনফিউজিং কোশ্চেন, এই কোশ্চেন তোমাদের আসবে না আর। ওকে, তারপরে জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজন? এটা তো ইজি। জনন কোষের এইখানে একটা প্যাচ আছে। যদি তোমাকে বলে জনন মাতৃকোষের সংখ্যা বৃদ্ধি হয় কোন কোষ বিভাজনের মাধ্যমে, তখন তোমার হবে মিওসিস। কিন্তু যদি বলে জনন কোষ তখন তোমার দিতে হবে মাইটোসিস। ভালো করে খেয়াল করো, যদি কোশ্চেন হয় জনন মাতৃকোষ তাহলে তোমার দিতে হবে মিওসিস, আর যদি বলে জনন কোষ তাহলে দিতে হবে মাইটোসিস। এই জিনিসটা খেয়াল রেখো। মাতৃকোষ বললে মিওসিস। নিচের কোন ভাইরাস ক্যান্সার সৃষ্টি করে? প্যাপিলোমা, অলরেডি আমরা পড়ে আসছি। এই যে আরেকজন কনফিউজিং আর একটা কোশ্চেন, এখানে কি বলছে দেখো তো, চিত্রের এক্স এর ক্রোমোজোম সংখ্যা হলো 16, পূর্ণ বিভাজন 2 বার হলে X2 তে ক্রোমোজোম সংখ্যা কত হবে? পূর্ণ বিভাজন 2 বার হলে, যদি কোশ্চেনে বলতো পূর্ণ বিভাজন একবার হইছে মানে এখান থেকে এইটুক হলো মিওসিস 1, এখান থেকে এইটুক হলো মিওসিস 2। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যদি এরকম হতো এন এন, এখান থেকে আবার এন এন, এখান থেকে এন এন, এইটা হলো একটা মিওসিসের টিপিক্যাল স্ট্রাকচার। তার মানে এই 2টা ধাপে হইছে ঠিক আছে, কিন্তু 2টা ধাপে হলেও এটা হলো একটা মাত্র বিভাজন হইছে। কিন্তু এখানে কি বলছে পূর্ণ বিভাজন 2 বার, তার মানে এইটা একটা কোষ বিভাজন, এইটা আর একটা কোষ বিভাজন। এইখান থেকে এখানে যা আছে এখান থেকে এখানে তাই তৈরি হয়েছে। যদি তাই তৈরি হয় তাহলে এটা একটা মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিসে মাতৃকোষে ক্রোমোজোম যা থাকে অপত্য কোষে তাই থাকবে, কারণ মাতৃকোষে 16টা আছে অপত্য কোষেও 16টা থাকবে। ওকে, তারপরে এইটা কোষে উদ্দীপকের প্রদর্শিত কোষ বিভাজনের ফলে, ওকে, এখানে 24টা একটা যে কোনো প্রাণী থাকতেই পারে। এ এ হইছে প্রথম কোষ বিভাজন, তারপরে হলো আচ্ছা এর নিচে তো লিখে দিছে মিওসিস 2, আর আমাদের চিন্তা করার তো কোনো কারণই নাই। তাহলে এখানে কি হবে, মিওসিস 2 তে কোষের স্বাভাবিক আকার আকৃতি বজায় থাকে মাইটোসিসে, তার মানে এটা হবে না, বাকি দুইটা কারেক্ট। তারপর কোন প্রক্রিয়া ক্ষতস্থান মাইটোসিস? এটা তো ইজি কোশ্চেন, বিএল জে হাই জে আই অ্যানাফেজ ধাপে হয়, এটাও সহজ একটা কোশ্চেন। জাইগোটের কোষ বিভাজনে নিউক্লিয়ার মেমব্রেন পুনরায় দৃশ্যমান হয় কোন ধাপে? টেলোফেজ ধাপে। পুনরায় দৃশ্যমান হয় হলো টেলোফেজ ধাপে, শেষ ধাপে। এটা হলো মেটাফেজ ধাপে সম্পূর্ণ বিলুপ্ত হয়, আবার টেলোফেজ ধাপে রিফরমেশন হয়, মানে পুনরায় তৈরি হয়। তারপরে নিচের কোনটি জনন কোষে ঘটে? জনন কোষে অবশ্যই আমাদের মিওসিস কোষ বিভাজন ঘটে। ওকে, তবে যদি তোমার কোশ্চেন হয় জনন কোষের বৃদ্ধি হয় কিসের মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। যদি কোশ্চেন হয়
জনন মাতৃকোষের বৃদ্ধি হয় কোন কোষের মাধ্যমে, কোন কোষ বিভাজনের মাধ্যমে, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। আবার যদি কোশ্চেন হয় মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে, জনন কোষে ঘটে। এই যে শব্দগুলা, ছোট ছোট করে যে শব্দগুলা, এগুলো একটু মাথায় রাখতে হবে। আবার বলতেছি, যদি বলে জনন কোষে কোন কোষ বিভাজন ঘটে, বলবা যে মিওসিস। যদি কোশ্চেন আসে জনন কোষের বৃদ্ধি হয় কোন বিভাজনের মাধ্যমে, মাইটোসিস। জনন মাতৃকোষের বৃদ্ধি হয় কোন বিভাজনের মাধ্যমে, সেটা মিওসিস। ওকে, হ্রাসমূলক বিভাজন, তার মানে ক্রোমোজোম যা ছিল অর্ধেক হয়ে যাবে, 108 অর্ধেক কত, 54। ওকে, মাইটোসিস সংঘটিত হয় ব্যাকটেরিয়া ইস্টে, তো অ্যামাইটোসিস হয়, তার মানে এটা হবে না, বাকি দুইটা কারেক্ট। প্রোমেটাফেজ ধাপ, প্রোমেটাফেজ ধাপে কি হয়, কি কি হয় দেখো, ক্রোমাটিন তন্তু সংকুচিত হতে শুরু করে, মোটেও না, ক্রোমাটিন তন্তু সংকুচিত হয় কোথায়, প্রোফেজ ধাপে, তার মানে বাকি দুইটা কারেক্ট। পুংও স্ত্রী এক্স গেমেট দুটি মিলনের ফলে জাইগোট তৈরি হলো, বুঝলাম। যদি জাইগোট কোষের ক্রোমোজোম সংখ্যা 16 12 হয়, তবে এক্স কোষগুলো তৈরি তাদের ক্রোমোজোম সংখ্যা কত। মানে এখানে বলছে যে স্ত্রী, পুং ও স্ত্রী এক্স গ্যামেট দুটি মিলিত হয়ে জাইগোট তৈরি হয়। যদি জাইগোট কোষের ক্রোমোজোম সংখ্যা 16 হয়, তবে যে কোষ থেকে এক্স কোষগুলো তৈরি হয়েছে তাদের ক্রোমোজোম সংখ্যা কত। কোশ্চেনটা একটু প্যাচ দিছে। কি প্যাচ দিছে, ধরো কোশ্চেনটা জাস্ট মানে একটু উল্টা আসছে। আমাদের কি হয়, একটা মাতৃকোষ, একটা মিওসিস কোষ বিভাজনে কি হয়, একটা মাতৃকোষ যার হলো ক্রোমোজোম সংখ্যা 46টা, সেই ক্রোমোজোম সংখ্যা থেকে প্রথমে মিওসিস 1 এর মাধ্যমে 23টা হবে, তারপরে মিওসিস 2 তে আবার সে 23টা রিপিট হবে। মিওসিস 2টা হলো মাইটোসিসের মতো, আমি বলছিলাম। ওকে, এই যে 23টা রিপিট হলো। এখন এইগুলা কোথায় হয়, এটা হয় ধরো এটা হইছে ইদার শুক্রাণু, এগুলা হয় শুক্রাণু পুরুষের ক্ষেত্রে, অথবা এগুলা ডিম্বাণু। তোমার কোশ্চেন বলছে এই যে এই শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয়েছে যে কোষ থেকে, এই যে মাতৃকোষ থেকে, সেই কোষের ক্রোমোজোম সংখ্যা কত, সেই কোষের ক্রোমোজোম সংখ্যা কত। এইখানে ধরো তোমার মেইন যে কোষটা জাইগোট তৈরি হচ্ছে, যা আলটিমেটলি এই শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে তো একটা জাইগোট তৈরি করবে, সেই জাইগোট ধরো এখানে 16টা বলছে, তার মানে এটা একটা পেঁয়াজের কোষ হইতে পারে। 16টা বলছে, যদি মানুষের হতো তাহলে এখানে 46টা বলতো। তাহলে এখানে যদি 46টা বলতো, তাহলে মাতৃকোষের 46টা ক্রোমোজোম, আর এখানে যেহেতু 16 বলছে, তাহলে অবশ্যই 16টা ক্রোমোজোম। নেক্সট নেক্সট কোশ্চেন হলো, ওকে নেক্সট কোশ্চেন হলো অপত্য কোষ মেরুমুখী হয়। এটা ইজি একটা কোশ্চেন অ্যানাফেজে। একই প্রজাতি বৈচিত্র্য আনতে অবশ্যই আমাদের মিওসিস কোষ বিভাজন করা লাগবে, কারণ আমরা পড়ছিলাম গুরুত্বের মধ্যে অভি প্রজাতির বৈচিত্র্য সৃষ্টির জন্য মেন্ডেলের কাছে গেল। তারপরে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম বিন্যস্ত হওয়াকে কি বলে, অনেকে সাইটোকাইনেসিস দেওয়া গেছে। কেন ভাই সাইটোকাইনেসিস দেওয়া গেছে, সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজমের বিভাজন, ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন, স্পার্মিওজেনেসিস মানে স্পার্ম তৈরি হয়, শুক্রাণু তৈরি হয় যে প্রক্রিয়ায়। আর মেটাকাইনেসিস কি জিনিস, মেটাকাইনেসিস হলো বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম গুলো সজ্জা, ওইটাকে মেটাকাইনেসিস বলে। পুং ও স্ত্রী এক্স গেমেট দুটি মিলিত হয়ে জাইগোট তৈরি করে, ভালো কথা। এক্স বলতে নিম্নলিখিত কোন কোষকে বোঝানো হয়েছে, ইজি কোশ্চেন, জনন কোষকে বোঝানো হয়েছে। ওকে, তোমরা এই কোশ্চেনটা আবার দেখবা, আবার দেখে যদি কোথাও ডাউট লাগে তাহলে অবশ্যই বলবা যে ভাই এটা আবার একটু বলেন। এমনি যে কথাগুলো বলছি এখানে কোনো কোশ্চেন আছে কিনা, না স্যার। এখন পর্যন্ত তোমাদের যে সলভ করে দিলাম, এইখানে যে কোশ্চেন গুলো বলছি, কোথাও কি তোমাদের প্রবলেম আছে কোনো? জি না স্যার। কয়েকটা কোশ্চেন একটু প্যাচের আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট, এই যে যে কোশ্চেনটা দ্বারা দেখাচ্ছি, এই কোশ্চেনটা কিন্তু ইসে তোমার রয়্যাল গাইড একরকম ব্যাখ্যা দেওয়া আছে, অন্যান্য গাইড আর একরকম ব্যাখ্যা দেওয়া আছে, এক স্কুলের টিচার একরকম ব্যাখ্যা নেই, আর এক স্কুলে আর একরকম ব্যাখ্যা নেই। সো বেটার এই কোশ্চেনটা হলো মানে স্কিপ করে পড়া, এই কোশ্চেন তোমার সেকেন্ড টাইম আসবে না। ওকে, তো এই পর্যন্ত ছিল তোমার এমসিকিউ কোশ্চেন নিয়ে কথাবার্তা। সিকিউ কোশ্চেনটা ওয়েট দেখি তোমাদের, আচ্ছা সিকিউ কোশ্চেন তো এখানে নেই। আচ্ছা ওয়েট
তো একটু ওয়েট করো, আমি সিকিউ কোশ্চেনটা বের করি। ওকে, অলমোস্ট রেডি। আচ্ছা, তোমাদের একটা কথা যে হলো আহ রূপা কার নাম? রূপাকে জয়েন করছো? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, রূপা নেই। তারপরে আহ মারিয়া। ও মারিয়ার জি একটু স্যার। এমসিকিউ তোমার লেখা সুন্দর হয়েছে, কিন্তু সুন্দর হলে হবে না। এবার এমসিকিউ বলতে সিকিউ আরো সুন্দর করতে হবে, এবং কথায় কথায় আরো সুন্দর করতে হবে, সেই জিনিসগুলোও বলতেছি। ওকে, দেখো তোমাদের সিকিউ কোশ্চেনটা ছিল এটা, এই যে এটা ছিল সিকিউ কোশ্চেন। এখন এখানে ফার্স্ট যে কোশ্চেনটা বলা হয়েছে ক্যারিওকাইনেসিস কি জিনিস, বলো, কেউ একজন বলো ক্যারিওকাইনেসিস কি ছিল? বলো। হ্যালো। জি স্যার। নিউক্লিয়াসের বিভাজন হলো স্যার ক্যারিওকাইনেসিস। ওকে, ভেরি গুড। নিউক্লিয়াসের বিভাজন হলো ক্যারিওকাইনেসিস, ঠিক আছে, এটা মাথায় রেখো। মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয় মাত্র এমসিকিউ সলভ করতে যে বলছি, কয়েকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। মানে 3টা চার্ট তো করে দিছিলাম, সেখান থেকে সংক্ষেপে বলতেছি। আমাদের একটা হিউম্যান সেল বা মানুষের একটা কোষে আমাদের ক্রোমোজোম সংখ্যা থাকে কয়টা? 46টা। মিওসিসে কি হয়? মিওসিস 1-এ হলো 23টা ক্রোমোজোম হয়। মিওসিস 1 ইনিশিয়ালি 23টা ক্রোমোজোম হলো, তারপরে আবার মিওসিস 2-তে আবার 23টা ক্রোমোজোম হলো। এখন আমাকে কেউ বলো মিওসিস 2টা হলো কার মতো? কোন কোষ বিভাজনের মতো? মিওসিস 2টা হলো মাইটোসিস কোষ বিভাজনের মতো, এই কথাটা মাথায় রাখো। এখন স্বাভাবিকভাবেই 46টা ক্রোমোজোম থেকে 4টা 23টা ক্রোমোজোম ওলা নিউক্লিয়াস বা কোষ তৈরি হচ্ছে, তাহলে অবশ্যই ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইছে, এই জন্য এটাকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। এইটাকে তোমাদের 2টা প্যারার মধ্যে লিখতে হবে। প্রথম প্যারায় তোমরা কিভাবে লিখবা? কোন একটা কোশ্চেন খ খ যে কোশ্চেনটা, তার মানে এটা হলো তোমার অনুধাবনমূলক, তুমি অনুধাবন করে একটা আনসার করবা। তার মানে অনুধাবনমূলক মানে তার মধ্যে তোমাদের 2টা জিনিস লিখতে হবে। একটা হলো তুমি অনুধাবন করে কি পাইছো সেটা লিখতে হবে, আর একটা হলো এর মধ্যে একটা জ্ঞানমূলক কথা লিখতে হবে। তাহলে মিওসিসকে কেন হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়, তুমি ফার্স্টে মিওসিসের ডেফিনেশনটা লিখতে পারো চাইলে। আর দ্বিতীয় কথাই লিখবা যে এখানে মাতৃকোষে 46টা ক্রোমোজোম থাকে, এবং আলটিমেটলি বিভাজনের পর বা বিভাজনের শেষে অবত্য কোষের ক্রোমোজোম সংখ্যা 23টা হয়, অর্থাৎ অবত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে গেল, এই কারণে এটা হ্রাসমূলক বিভাজন। এইটা তুমি তো মুখস্থ করে নিজে পড়বা, সেটা হবে। অবশ্যই নিজের তো পড়তে হবে না, মুখস্থ করলে তো বুঝে আর লাভ নাই, অবশ্যই নিজেরও পড়তে হবে, সেলফ স্টাডি করতে হবে। তো নিজে তো এটা পড়বাই, কিন্তু লিখতে হবে কি হবে, তোমার এখানে 2 মার্ক, তার মানে অবশ্যই তোমার এর মধ্যে একটা জ্ঞানমূলক কথা লিখতে হবে, আর 2 নম্বরে অনুধাবনমূলক একটা প্যারা লিখে দিতে হবে। ওকে, দ্বিতীয় কথা বলছিল এক্স আর ওয়াই এর তুলনা। এখানে এক্স হলো তোমার মাইটোসিস আর ওয়াই হলো মিওসিস কোষ বিভাজন। এইটার আমি তোমাদের ইন টোটাল এইটার যে কি বলবো পার্থক্য, এটার পার্থক্য বা তুলনা তোমাদের ইন টোটাল 17টা পয়েন্ট বলছিলাম। তোমরা কেউ কেউ 2টা লিখছো, 3টা লিখছো, সেটা ব্যাপার না, কিন্তু অবশ্যই তোমাদের যে জিনিসগুলো আমি দেখাইছিলাম, এই দেখো ইনিশিয়াল যে কথাবার্তা, মিওসিসে তোমার কি হয়, নিউক্লিয়াসের 2বার বিভাজন হয়, আর মাইটোসিসে নিউক্লিয়াসের 1বার বিভাজন হয়। মিওসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এই কথাবার্তাগুলো তো আছেই। এর সাথে যে আমি বলেছিলাম যে তোমার এই যে আমরা গুরুত্বগুলো বলছিলাম, যে দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি, এইগুলা অ্যাড করে দিবা তোমরা, এগুলো অ্যাড করো নাই কেন? দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি মাইটোসিসে হয়, মিওসিসে হয় না। ক্ষয় পূরণ ক্ষতস্থান পূরণ মাইটোসিসে হয়, মিওসিসে হয় না। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা
এটা হলো মাইটোসিসের ক্রাইটেরিয়া, মিওসিসে হয় না এটা। আবার মিওসিসের মধ্যে যে গুরুত্বগুলো তোমাদের লিখে দিয়েছিলাম, যে অভিপ্রজাতির বৈচিত্র্য সৃষ্টির জন্য মেন্ডেলের কাছে গেল, অভিব্যক্তি মিওসিসে হয়, মাইটোসিসে হয় না, বৈচিত্র্য সৃষ্টি মিওসিসে হয়, মাইটোসিসে হয় না, এরকম করে করে ইন টোটাল 21টা পয়েন্ট লেখা যায় মিওসিস মাইটোসিসের পার্থক্য। বাট তোমরা লিখছো 2-3টা। তো এটা বুঝে বুঝে যখন পড়বা, মানে তোমার সেলফ স্টাডি তো করতেই হবে, যখন নিজে নিজে পড়বা, বুঝে বুঝে পড়বা, তখন দেখবা তুমি নিজেই, আমি তো বললাম 21টা, তুমি আরো বেশি পয়েন্ট বানাইতে পারবা। কিন্তু পরীক্ষায় তো তোমার অত সময় নেই। তাহলে স্যারের মন জয় করানোর জন্য তুমি নিজেই বুঝতে পারবা যে আমার এতটুকু লিখলে এই আনসার 3 মার্কের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। অ্যাটলিস্ট তো তোমার 5-7টা পয়েন্ট লিখতে হবে, 2-3টা লিখলে তো আর ফুল মার্ক হবে না। ওকে, তারপরে কোশ্চেন ছিল অনিয়ন্ত্রিত বিভাজনে মানবদেহে কি ধরনের প্রভাব ফেলে। এই কোশ্চেনটা খুবই গুরুত্ব দিয়ে পড়ে ফেলবা। আমি কয়েকটা হিন্টস এখান থেকে দিয়ে দিচ্ছি। অবশ্য লাস্ট ক্লাসে বলেও দিয়েছিলাম কি হচ্ছে এটা। ওকে, এই যে এইখানে যে প্যারাটা লেখা আছে, সরি ওয়েট, এই যে প্যারাটা লেখা আছে এখানে, এই প্যারাটা নিজের নাম ভুলে গেলেও এই প্যারাটা ভোলা যাবে না, মুখস্থ করতে হবে। কারণ এই চ্যাপ্টারে এই একটা কোশ্চেনই আছে, যেই কোশ্চেনটা আগে আসতো না কিন্তু ইদানিং কালে খুব বেশি পরিমাণে আসতেছে। ইভেন মাইটোসিস মিওসিসের বৈশিষ্ট্য, তারপরে মাইটোসিস মিওসিসের পার্থক্য থেকেও এই কোশ্চেনটা বেশি গুরুত্বপূর্ণ। যে তোমার হলো অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল, মানে মাইটোসিস বিভাজন যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে কিভাবে টিউমার বা ক্যান্সার তৈরি হয়। তোমরা অনেকে লিখছো, বিভিন্ন রকম কথা লিখছো, তো ওইগুলা থেকে তোমার আসলে নিজে হলো এটা পড়তে হবে। এটা তো অলরেডি আমি বলেছি, এবং যারা যারা এই জিনিসটা লিখছো আমি তাদের ফুল মার্ক দিয়েছি, এবং তোমরা হয়তো সেটা খেয়ালও করছো। এই যে এই দুইটা প্যারা অবশ্যই মুখস্থ রাখতে হবে। এইখানে অ্যাকচুয়ালি অনেকে না বুঝাই লিখছো, দু একটা কথা এখানে বলে দিই। সে দু একটা কথা হলো, ধরো এটা জাস্ট জানার জন্য তোমার মনে রাখার দরকার নাই, সাইক্লিন সিডিকে একটা প্রোটিন আছে, হ্যাঁ, এই প্রোটিনটা অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। তার একটা মাদার, ধরো কি বলবো, তোমার ধরো স্কুল, হ্যাঁ, অনেকে বিভিন্ন ক্যান্টনমেন্ট স্কুলে পড়ো, ক্যান্টনমেন্ট স্কুলে ধরো তোমার একটা ব্যাচ টিচার, বা তোমার যে কোনো স্কুলে একটা ব্যাচ টিচার আছে, ঠিক আছে, ব্যাচ টিচার তোমার টোটাল ক্লাসকে কন্ট্রোল করে। সে ব্যাচ টিচার হলো সিডিকে প্রোটিন, ঠিক আছে, ব্যাচ টিচার টোটাল ক্লাসকে কন্ট্রোল করে। এখন ক্লাস ধরো অনেক বেশি নয়েজ হচ্ছে, সব পোলাপান চিল্লাপাল্লা করতেছে, বিভিন্ন ঝগড়া ঝামেলা করতেছে, ব্যাচ টিচার আসলো, সবাই চুপ হয়ে গেল। এবং এই বিভিন্ন ক্লাসের এই ব্যাচ টিচার গুলা যারা আছেন তাদেরকে আবার নিয়ন্ত্রণ করে ওই স্কুলের প্রিন্সিপাল বা যে প্রধান শিক্ষক থাকেন, সে নিয়ন্ত্রণ করে। এই যে নিয়ন্ত্রক হলো P53, এই জিনটা তোমাদের আগেও একবার বলেছিলাম। এই এপস্টিন বার ভাইরাস, এই ই ভাইরাস হলো এক ধরনের ভাইরাস, এপস্টিন বার ভাইরাস বলে, এগুলো তোমাদের জানা লাগবে না, জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি। এই ভাইরাসটা কি করে, ওই যে প্রিন্সিপাল না, ওই প্রিন্সিপালকে ধরো মিউটেশন করে দেয়। মিউটেশন মানে কি, ধরো তার যে নর্মাল যে ফাংশন ছিল সেই ফাংশনটা উল্টাপাল্টা করে দিল, সে যে কন্ট্রোল করতে পারতো সে কন্ট্রোল ক্ষমতা নিয়ে নিল, মানে পুতুলের মতো তাকে নাচাচ্ছে আর সে তেমন ভাবে নাচতেছে, এরকম একটা ব্যাপার। এরকম একটা ঘটনা ঘটে আমাদের এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ক্ষেত্রে। তবে আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলছিলাম এখানে, সেটা হলো মন চাইলো আর এরকম P53 জিন হলো তোমার অনিয়ন্ত্রিত হয়ে গেল এই ভাইরাসের কারণে বা প্যাপিলোমা ভাইরাসের কারণে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে, এত ইজিলি হয় না। এগুলা অনেকগুলা চেক পয়েন্ট আছে, অনেকগুলা ধরো ফ্যাক্টর যখন মিউটেশন হয়ে কত যায়। পেজ বই? ও আচ্ছা আচ্ছা, বইয়ে এই যে লেখা আছে তো 58 নম্বর পেজ। এইগুলা তোমার মুখস্থ করার জন্য বলতেছি না, আমি জাস্ট জাস্ট মনে আর রাখলে এটা তো নাই, শুধু অর্ধেকটা আছে। কেন মাইটোসিসের গুরুত্বের মধ্যে এটা আছে না? স্যার এটা তো আছে, শুধু বলা আছে যে টিউমার ক্যান্সার, ও আচ্ছা, টিউমারকে তুমি বলতে ক্যান্সার যাচ্ছ যে কি হলো, হয় এটা শুধু লেখা আছে, নিচের প্যারাটা লেখা নাই। লেখা নাই। ওকে তাহলে ওয়েট 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 ওয়েট, তাহলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ডান, নিছো? ওকে,
তাহলে এই জি স্যার। প্যারাটা তোমাদের মেইন ব্যাপারটা হলো এই প্যারা, এই দুইটা প্যারা তোমার মুখস্থ করতে হবে, কারণ তুমি তোমার সামনের পরীক্ষায় এটা পেয়েও যাইতে পারো যে এই এখান থেকে কোশ্চেন আসছে। এখন আমার একটা কথা বলো যে তোমাদের যে হলো সামনে কি পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা? জি স্যার। অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে কোন কোন চ্যাপ্টার আছে বলো? প্রথম থেকে পঞ্চম। ওকে, ঠিক আছে। এখন শোনো, যেটা বলতেছিলাম, তোমার এই দুই প্যারা মুখস্থ করতে হবে। আর এইখানে বলতেছে এই যে কোষ বিভাজন নিয়ন্ত্রণ যে প্রোটিন অণু, এই প্রোটিন অণু এখানে জাস্ট তুমি খাতায় একটা কথা লিখে রাখো, এই প্রোটিনটা হলো, এই প্রোটিনের নামটা হলো সিডিকে প্রোটিন, সিডিকে। এই জিনিসটা যদি লেখো স্যার তোমার ফুল মার্ক দিতে বাধ্য। আচ্ছা, কোশ্চেন নিয়ে আলোচনা এখানে সমাপ্ত, এবং আসো আজকে পড়াশোনায় ঢুকি। এতক্ষণ পড়াশোনা করিনি, এখন আসো পড়াশোনায় ঢুকি। আমরা কোথায় ছিলাম? মোস্ট প্রবাবলি আমরা মাইটোকন্ড্রিয়া পর্যন্ত পড়াইছিলাম। এটা এরকম হয়ে গেল কেন? তোমাদের অনেকে ইয়া দাও নাই, হোমওয়ার্ক দিছিলাম মাইটোকন্ড্রিয়া আকার, কয়েকজন দিছো, ভেরি গুড। সবাই দাও নাই? দিছি স্যার। হ্যাঁ, যারা দিছো ভেরি গুড। এখন আসো, হ্যাঁ হ্যাঁ যারা দিছো সেগুলো পাইছি। এখন প্লাস্টিড, আমাদের পরবর্তী টপিক হলো প্লাস্টিড। এখন থেকে পড়াশোনা একটু মনোযোগ দাও, এতক্ষণ যা বলছি তা মাথায় না নিলেও সমস্যা নেই, এখন মনোযোগ দাও। আচ্ছা, প্লাস্টিড নিয়ে আমাদের এখন কথাবার্তা হবে। দেখো, আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখানে একটু আমরা যদি রিক্যাপ করি, সেটা হলো আমরা একটা জিনিস বলছিলাম যে একটা কোষে দুই ধরনের বস্তু থাকে। কি কি থাকে? একটা হলো জীবিত বস্তু, আর একটা জড় বস্তু। জড়বস্তু। জড়বস্তু কোষ প্রাচীর, কোষ প্রাচীরটা আমাদের পড়াশোনা হয়ে গেছে। জীবিত বস্তুর মধ্যে প্রোটোপ্লাজম ছিল, সেটা নিয়েও পড়াশোনা করেছি। তারপরে কোষ ঝিল্লি নিয়ে পড়াশোনা করছি, এবার আমরা সাইটোপ্লাজম নিয়ে পড়াশোনা করতেছিলাম। সাইটোপ্লাজমের মধ্যে বলছিলাম কিছু কিছু অঙ্গাণু আছে যেগুলো হলো ঝিল্লিবদ্ধ বা বাইরে থেকে আবরণ দিয়ে আবৃত, আর কিছু কিছু অঙ্গাণু আছে যারা বাইরে থেকে আবরণ দিয়ে আবৃত থাকে না, তাই না? ওকে, এখন বাইরে থেকে আবরণ দিয়ে আবৃত এরকম অঙ্গাণু আমরা প্রথমে শুরু করছিলাম মাইটোকন্ড্রিয়া। এরপরে যে জিনিসটা আছে আমাদের, সেটা হলো আমাদের প্লাস্টিড। ওকে, সেটা আমাদের প্লাস্টিড। প্লাস্টিড কি জিনিস? আমরা যে গতদিন বলছিলাম চারটা জিনিস, যেটা হলো হয় উদ্ভিদের আছে অথবা প্রাণীর নেই, অথবা প্রাণীর আছে কিন্তু উদ্ভিদের নেই। এরকম চারটা জিনিসের মধ্যে একটা জিনিস বলছিলাম ক্লোরোপ্লাস্ট। এখন তোমরা আমাকে বলো, ক্লোরোপ্লাস্ট কার বৈশিষ্ট্য? উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য নাকি প্রাণী কোষের বৈশিষ্ট্য? উদ্ভিদ কোষের। ভেরি গুড, উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। আর ক্লোরোপ্লাস্টের কাজ কি করা? আচ্ছা, আজকে আমরা পড়বো ক্লোরোপ্লাস্ট। অ্যাকচুয়ালি তোমরা কি সালোক সংশ্লেষণ নামটা শুনছো? জি স্যার। সালোক সংশ্লেষণ মানে উদ্ভিদের খাদ্য তৈরি করা। তাহলে প্রথম আমাদের যে কথা জানতে হবে, প্লাস্টিডের কাজ হলো সালোক সংশ্লেষণে সাহায্য করা। নাম্বার ওয়ান, এর প্রধান কাজ এটা। এছাড়াও এ কিছু কাজ করে। তো প্রথমে তোমাদের যেটা জানতে হবে, প্লাস্টিড হলো তিন প্রকার। প্লাস্টিড কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার। একটা হলো ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তাহলে প্লাস্টিডের তিন প্রকার কি কি? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট। এবার বইতে তোমরা সুন্দর করে লিখে রাখো ক্লোরোপ্লাস্টের এখানে এরকম দাগ দিয়ে সুন্দর মতো লিখে রাখো, ক্লোরোপ্লাস্ট হলো সবুজ। কি লিখলাম এটা? সবুজ। ক্লোরোর পাশে সবুজ লিখো। এই ক্রোম, ক্রোম মানে হলো রং, রং লিখো। আর লিউকোতে কিছু লেখা লাগবে না। এখন আমরা এখনো ঢুকে নাই পড়ার মধ্যে, জাস্ট না ঢুকে আমরা এখান থেকে বলতে পারি ক্লোরোপ্লাস্টে এমন কিছু জিনিস আছে যার কারণে এর রং সবুজ হয়। ওকে, ক্লোরোপ্লাস্টে এমন কিছু জিনিস আছে যার কারণে ক্লোরোপ্লাস্ট সবুজ হয়। দেখো, এতটুকু মাথায় আমাদের আছে। এখন ক্লোরোপ্লাস্ট কি করে? সবুজ রঙের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। কোথায় কোথায় থাকে? পাতা, কুচিকাণ্ড, অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায়। তারপরে যে প্লাস্টিক, গ্রানা, হাবল তাবল জিনিসপত্র লেখা আছে, এগুলো তোমার মাথায় নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট লাস্ট লাইনে এসে তুমি দেখো এই প্লাস্টিডে ক্লোরোফিল থাকে, তাই এদেরকে সবুজ দেখায়। এখন যদি তোমাকে কোশ্চেন করা হয় ক্লোরোপ্লাস্ট তো সবুজ রঙের প্লাস্টিড, কেন সবুজ রঙের প্লাস্টিড?
কারণ তার মধ্যে আমার থাকে ক্লোরোফিল, তাই এদেরকে কি দেখায়? সবুজ দেখায়। তাহলে তোমার যদি কোশ্চেন করে ক্লোরোপ্লাস্ট কেন সবুজ দেখায়, তুমি কি আনসার করবা? বলো বলো। যদি কোশ্চেন করা হয় ক্লোরোপ্লাস্ট যে সবুজ, কার কারণে সবুজ? হ্যালো, শুনতে পাচ্ছ? প্লাস্টিকে ক্লোরোফিল থাকে তাই এদের সবুজ দেখায়। ওকে, ভেরি গুড, যে বলছো গুড। আচ্ছা, কেউ একজন জয়েন করছে, ওকে থাক। ওকে, আমরা এখন পর্যন্ত কোশ্চেন নিয়ে আলোচনা, যে জয়েন করছে পরে তার জন্য বলি, আমরা এতক্ষণ ওই কোষ বিভাজনের কোশ্চেন নিয়ে আলোচনা করতেছিলাম, এখন পড়াশোনায় ঢুকছি। আমরা প্লাস্টিড নিয়ে পড়াশোনা করতেছিলাম। প্লাস্টিড বলছি যে 3 প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। আর একটা কথা বলছি, ক্লোরোপ্লাস্ট হলো সবুজ, ক্রোম মানে হলো রং, এতটুকু বলছি। আর বলেছি ক্লোরোপ্লাস্ট দেখতে হলো সবুজ দেখায়, ক্লোরোপ্লাস্ট দেখতে হলো সবুজ দেখায়। কেন সবুজ দেখায়? কারণ এর মধ্যে ক্লোরোফিল অণু থাকে। কারণ এর মধ্যে কি থাকে? ক্লোরোফিল অণু থাকে। স্যার এখন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি স্যার। কিছু বলবা? না স্যার। ওকে, তাহলে ক্লাস আমাদের সাথে কন্টিনিউ করো। আমরা বলতেছিলাম যে ক্লোরোপ্লাস্টকে সবুজ দেখায়। কেন সবুজ দেখায়? কারণ এর মধ্যে ক্লোরোফিল থাকে। এছাড়াও ক্যারোটিনয়েড রঞ্জক থাকে, তোমার না জানলেও চলবে। তারপরে কথা হলো ক্রোমোপ্লাস্ট। ক্রোম মানে হলো, আমরা বলছি রং, ক্রোম মানে হলো রং। তার মানে এই ক্লোরোপ্লাস্টে এমন কিছু জিনিসপত্র থাকবে বা রঞ্জক পদার্থ থাকবে যেগুলো রঙিন। সেই রঞ্জক পদার্থগুলোর মধ্যে আছে জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন। এখন দেখো, এই 4টা জিনিস তোমাদের মুখস্থ রাখতে হবে এবং এর কালার কি সেটাও জানতে হবে। দেখো, জ্যান্থোফিল লাস্টে কি আছে? ল। এর কালার হলো হলুদ। জ্যান্থোফিলের কালার কি তাহলে? হলুদ। হলুদ। তারপরে ক্যারোটিন, কতে ক্যারোটিন, কতে কমলা। ক্যারোটিনের কালার কি? কমলা। ওকে। ফাইকোএরিথ্রিন, আমরা তো জানি এরাইথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা। এরিথ্রিন যেখানে থাকে তার মানে এর কালার হলো লাল। তাহলে ফাইকোএরিথ্রিনের কালার কি? লাল। লাল। আর ফাইকোসায়ানিন, ওই যে তোমরা কারোর প্রিন্টার দেখলে প্রিন্টারের গায়ে লেখা দেখবা, এরকম লেখা থাকে CYMB, মনে হয় এরকম কিছু একটা লেখা থাকে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। এই যে এই সায়ানিন, সায়ানিন মানে হলো তোমার অ্যাকচুয়ালি ব্লু কালার, নীল কালার, ব্লু বা নীল কালার। ফাইকোসায়ানিন লাস্টে দন্ত ন আছে, এটা হলো নীল কালার। জ্যান্থোফিল লাস্টে ল আছে, এটা হলুদ কালার। ক্যারোটিন কতে কমলা, গাজরে ক্যারোটিন থাকে, এই জন্য কালার কমলা। ফাইকোএরিথ্রিন, এরিথ্রিন মানে লাল, মানে এরাইথোসাইট লোহিত রক্তকণিকা লাল, লোহিত তার মানে অবশ্যই লাল। আর সায়ানিন নতে হলো নীল। এখন কেউ আমাকে বুদ্ধি করে বলতো, কোন একটা গাছ এরকম কালারফুল, তাতে গাছের লাভ কি, কিসে সাহায্য করে বলতো? গাছ যদি কালারফুল হয়, তোমরা অনেকে গাছের ফুল ছিল না? আর পরাগায়নে সাহায্য করে। ভেরি গুড, এটাই শুনতে যাচ্ছিলাম। তাহলে তোমার মনে রাখা লাগবে ক্লোরোপ্লাস্ট, যেটা পড়লাম, ক্লোরোপ্লাস্ট আমার কি করে? ক্লোরোপ্লাস্ট আমার সালোক সংশ্লেষণে সাহায্য করে বা খাদ্য তৈরিতে সাহায্য করে। আর ক্রোমোপ্লাস্ট কি করে? ক্রোমোপ্লাস্ট হলো পরাগায়নে সাহায্য করে। তাহলে কেউ একজন বলো, এই কথাটাই রিপিট করো, বলো ক্লোরোপ্লাস্টের কাজ কি তাহলে? পরাগায়নে সাহায্য করে। ক্লোরোপ্লাস্টের কাজ হলো সালোক সংশ্লেষণ করা। আর ক্রোমোপ্লাস্টের কাজ কি? পরাগায়নে সাহায্য। পরাগায়নে সাহায্য করে। ওকে। ফলকে আর লিউকোপ্লাস্ট কোথায় থাকে? সে লিউকোপ্লাস্টে কোনো ধরনের রঞ্জক থাকে না। আমরা এর আগে জানছি ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল আর ক্যারোটিনয়েড রঞ্জক থাকে। তোমার এটা না জানলেও হবে, তুমি শুধু জানো ক্লোরোফিল রঞ্জক থাকে। ক্রোমোপ্লাস্টে জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক থাকে। এবং লিউকোপ্লাস্টে কোনো রঞ্জক পদার্থ থাকে না। যেহেতু রঞ্জক পদার্থ থাকে না, এই জন্য এদের কালার নর্মালি সাদা হয়।
যেসব জায়গায় সূর্যের আলো পৌঁছায় না সেসব জায়গায় লিউকোপ্লাস্ট থাকে। সূর্যের আলো কোথায় পৌঁছায় না? একটা গাছের মূল, সেখানে কখনো কি সূর্যের আলো পৌঁছানো সম্ভব? জীবনেও না। একটা গাছের ভ্রূণ, জনন কোষ, এইসব জায়গায় লিউকোপ্লাস্ট থাকে। এখন খাদ্য তৈরি করে ক্লোরোপ্লাস্ট, খাদ্য সঞ্চয় করে লিউকোপ্লাস্ট। এই কথাটা একটু মনে রাখো, খাদ্য তৈরি করে ক্লোরোপ্লাস্ট, খাদ্য সঞ্চয় করে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট। এইখানে পড়াশোনা এতটুকুই। গলজি অ্যাপারেটাস, তোমার গলজি অ্যাপারেটাস দেখতে কেমন এটা জানা লাগবে, আর এর কাজ কি যদি মনে হয় যে পড়বা, না হলে দরকার নাই, এটা অত বেশি ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট এর কাজটা একটু জানার দরকার। কি করে? বিভিন্ন উৎসেচক, পানি বিয়োজন সময় এইগুলো বেশি দরকার নাই। প্রোটিন কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে, বিপাকীয় কাজে কিছু হেল্প করে, এটা অত বেশি ইম্পর্টেন্ট কিছু না। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অ্যাকচুয়ালি এটাও তেমন বেশি ইম্পর্টেন্ট না, শুধু লাস্ট লাইনটা তোমাদের জানা লাগবে। মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর এগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাস্ট এতটুকুই জানলে হবে, আর এখান থেকে কিছু দরকার নেই। আর তোমার যে ছবিটা দেখছিলাম, আসলে প্রথমের ছবিটা যাই, এই ছবিটাই দেখেছিলাম, দেখো ভালো করে খেয়াল করো, এইখানে এইটা হলো একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এইটাও একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিন্তু এই দুইটার মধ্যে আপনার স্ক্রিন এক জায়গায় আটকে আছে, এটা তো লড়তেছে না। জি স্যার। সবার কি এরকম হচ্ছে? না স্যার, আমার দিকে তো ঠিক আছে। তোমাদের হয়তো আমারটা তো এখন পর্যন্ত আটকেই আছে, তোমার ওইখানে হয়তো, আপনি যে এটা বুঝাচ্ছিলেন শোনো শোনো এইখানে শোনো, আটকে স্যার গেছে। এখানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে শোনো শোনো শোনো, এটা হলো তোমাদের নেট প্রবলেমের কারণে হইতে পারে। তোমরা একটা কাজ করো, জাস্ট লিভ নিয়ে আবার জয়েন করো, দেখবা ঠিক হয়ে গেছে। ওকে, দেখো এইখানে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দেখতে পাচ্ছি, এটা কি দেখা যাচ্ছে? স্ক্রিন ক্লিয়ার? জি এই স্যার। যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দেখা যাচ্ছে, দেখো কিছু কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একদম স্পোতের গায়ে কিচ্ছু নাই, আবার কিছু কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দেখো কি আছে, এরকম গোল গোল কিছু বস্তু রয়েছে। এইগুলো হলো অ্যাকচুয়ালি রাইবোজোম। যেই সব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে, সেগুলো তো আর এর মতো মসৃণ থাকে না, তখন এটাকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো লেখা আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিন্তু যেটার গায়ে এরকম দানা দানা রাইবোজোম লেগে আছে সেগুলোকে বলা হয় অমসৃণ, আর যেটার গায়ে লেগে নেই এগুলোকে বলা হয় মসৃণ। এই যে রাইবোজোম যে লেগে আছে, এই রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। নিজের নাম বলে গেলেও এই জিনিস ভোলা যাবে না যে রাইবোজোমের কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। রাইবোজোমের কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। তবে ভুলেও এটা বলা যাবে না এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষ করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি সংশ্লেষ মানে তৈরি, সংশ্লেষ করে মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর বলতে পারো। পরের টপিক, কোষ গহ্বর থেকে আমার কি জানা লাগবে ভাই? কোষ গহ্বর থেকে জানা লাগবে কোষ গহ্বরের মধ্যে কি কি জিনিস থাকে। আমরা যা খাই, মানে উদ্ভিদ যা খাবে তাই থাকবে, যেমন হলো শর্করা, আমিষ, চর্বি, বিভিন্ন ধরনের লবণ, পানি, রঞ্জক পদার্থ, এগুলো থাকবে। ওকে, লাইসোজোম, লাইসোজোম শুধু তুমি জেনে রাখো, লাইসোজোমের মধ্যে 40 থেকে 50 ধরনের, লাইসোজোমের মধ্যে কি থাকে? 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে, 50 ধরনের এনজাইম বা উৎসেচক থাকে। এগুলা কি করে? যে ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি জিনিসপত্র আসে, সেগুলাকে এরা এই এনজাইম দিয়ে ভেঙে ফেলে বা নষ্ট করে ফেলে বা মেরে ফেলে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, যদি কোনোভাবে, এটা যেহেতু ঝিল্লি বদ্ধ অঙ্গাণু, কোনোভাবে ঝিল্লিটা রাপচার হয়ে যায়, ধরো এরকম ঝিল্লি ছিল, যেটা কি হলো, রাপচার হয়ে গেল, মানে এরকম ধরো ভেঙে গেল বা এর নষ্ট হয়ে গেল পর্দাটা, তখন কি হবে? এর মধ্যে যে আমার এই ছিল এনজাইম গুলো ছিল, সেই এনজাইম বাইরে বেরিয়ে চলে আসবে। বাইরে বের হয়ে চলে আসলে এর কাজ তো বিভিন্ন জিনিস নষ্ট করে দেওয়া, বাইরের যে নর্মাল স্ট্রাকচার আছে সেগুলোকে নষ্ট করে দিতে চাইবে। এই জিনিসটাকে বলা হয় অটোফেজ, বা এটাকে বলা হয় অটোফ্যাগি বা সুইসাইডাল স্কোয়ার, মানে নিজের জিনিসটা নিজে নষ্ট করে ফেলাই দিচ্ছে, সোজা কথা এটাই। এটা থেকে তোমার এতটুকু জানা লাগবে। কোষ কঙ্কাল, এবার হলো আমাদের ঝিল্লিবিহীন অঙ্গাণু। এইগুলা হলো তোমার জাস্ট কয়েকটা জিনিস পড়তে হবে, তো এই জন্য বেশি বলতেছি না। কোষ কঙ্কাল, এটা থেকে তোমার লাস্টের 2 লাইন জানতে হবে। এগুলো অ্যাক্টিন, মাসিন, টিউবুলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কাল গঠিত, আর মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হলো কোষ কঙ্কালের উদাহরণ।
এই 2 লাইন জাস্ট জানতে হবে তোমার। রাইবোজোম থেকে তোমার জানতে হবে প্রোটিন সংশ্লেষ করে, আর কিছু দরকার নাই। সেন্ট্রোজোম থেকে এই বাইরে পর্দা থাকলেও এটা কি আসলে ঝিল্লিবদ্ধ নাকি ঝিল্লিবিহীন বলো তো? হ্যালো, জি স্যার। জি স্যার। এটার বাইরে তো একটা পর্দা আমরা দেখতে পাচ্ছি, এটা কি আসলে ঝিল্লিবদ্ধ নাকি ঝিল্লিবিহীন? ঝিল্লিবিহীন। এটা হলো ঝিল্লিবিহীন। এই যে পর্দাটা, এই পর্দাটা জাস্ট বুঝাইছে এতটুকু জায়গা নিয়ে রয়েছে, অ্যাকচুয়ালি এর কোনো ঝিল্লি থাকে না। এই সেন্ট্রোজোম সম্পর্কে তোমাদের পড়তে হবে, যা যা লেখা আছে সবটুকু পড়তে হবে। কি পড়তে হবে বলে দিচ্ছি ভাই, এই যে জাস্ট এই জিনিসটা পড়তে হবে। কোথায় তৈরি হলো, দরকার নেই। ওকে, আমাদের পড়তে হবে সেন্ট্রোজোম থেকে কি পড়তে হবে। দেখো, নিউক্লিয়াসের কাছাকাছি দুইটা দণ্ডাকার বস্তু দেখা যায়। নিউক্লিয়াসের কাছাকাছি দুইটা দণ্ডাকার বস্তু দেখা যায়, এইগুলাকে বলা হয় সেন্ট্রিওল। এগুলাকে বলা হয় সেন্ট্রিওল। আর এই সেন্ট্রিওলের চারপাশে বিভিন্ন লিকুইড জাতীয় পদার্থ থাকে, বা অর্ধস্বচ্ছ জেলির মতো থকথকে বস্তু থাকে। এই জিনিসটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। স্যার কথা তো আটকে আসে। আচ্ছা, আমি তোমাদের রেকর্ড দিব, যদি কোনো জায়গায় সমস্যা হয় তুমি আবার রিক্যাপ করে নিও। জাস্ট আবারও বলতেছি, কার সমস্যা হচ্ছে কাইন্ডলি একটু আনমিউট করো। হ্যালো, স্যার আমার সমস্যা সবার কি সমস্যা হচ্ছে নাকি? স্কিন একেবারে আটকে আছে। ওয়েট আ মিনিট। মাহিম, তারপরে আর যে দুইজন অ্যাড হয়েছে, তোমাদের কি আটকে যাচ্ছে? না স্যার। জি না স্যার। তোমাদের হয়তো তাহলে নেট প্রবলেম হয়েছে। চিন্তা করো না, আমি এটার রেকর্ডিং দিব। শোনো, আবার বলতেছি, নিউক্লিয়াসের চারপাশে মেমব্রেন এঁকে ফেললাম। নিউক্লিয়াসের চারপাশে বলতেছি, নিউক্লিয়াসের কাছে দুইটা দণ্ডাকার বস্তু থাকে। এই দুইটা দণ্ডাকার বস্তুর নাম হলো সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলের চারপাশে জেলির মতো থকথকে কিছু বস্তু থাকে, এই বস্তুকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার দুইটাকে একত্রে বলা হয় সেন্ট্রোজোম। দুইটাকে একত্রে কি বলে? সেন্ট্রোসোম অথবা সেন্ট্রোজোম, যা লিখবা সেটাই কারেক্ট। ওকে, সেন্ট্রোসোম অথবা সেন্ট্রোজোম, এইটার কাজ ভেরি ইম্পর্টেন্ট। কোষ বিভাজনের সময় আমরা বলছিলাম প্রোমেটাফেজ ধাপে যে সেন্ট্রিওল থেকে, প্রাণীর ক্ষেত্রে সেন্ট্রিওল থেকে কি বের হয়? অ্যাস্টার রশ্মি নির্গত হয় বা অ্যাস্টারে নির্গত হয়, এটা একটা কথা। আর একটা কথা হলো বিভিন্ন ধরনের ফ্লাজেলা তৈরি করে। এ হলো কোষ বিভাজনের সময় অ্যাস্টারে তৈরি করে অথবা ফ্লাজেলা তৈরি করে। তাহলে সেন্ট্রিওলতে যদি তোমার কোশ্চেন আসে, তুমি কি বলবা? নিউক্লিয়াসের কাছে দুইটা দণ্ড আছে, তার নাম সেন্ট্রিওল। তার চারপাশে জেলির মতো থকথকে বস্তু আছে, তার নাম সেন্ট্রোস্ফিয়ার। এবং এই সেন্ট্রোস্ফিয়ারকে একত্রে বলা হয় সেন্ট্রোজোম। এবং এই সেন্ট্রোজোমের কাজ হলো ফ্লাজেলা তৈরি করা, অ্যাস্টারে তৈরি করা। এখন যে কোনো একজন বলো, ফাস্ট। বলো, দ্রুত বলো। হ্যালো, স্যার ওই যে এই রিডিং। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। কিন্তু আমিও দেখতে পারতেছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ না মোটেই? স্যার দেখা যাইতেছে তো। ও, তাহলে তুমি হলো আরেকবার একটু কাইন্ডলি কষ্ট করে একটু লিভ নাও, মানে কলটা কেটে দিয়ে আবার জয়েন করো, দেখো ঠিক হয় কিনা। এবং যদি ওয়াইফাই দিয়ে ক্লাস করে থাকো তাহলে ওয়াইফাই অন করে অফ করে অন করো, এবং এরোপ্লেন মোড অন করো। ওকে, আচ্ছা, তাহলে মাহিম বলতেছিলে, বলো। জি স্যার।
ও সরি, আরেকজন বলতেছিলে, তাহলে বলো এই সেন্ট্রোজোম সম্পর্কে যা যা জানো বলো। আমি বলবো হ্যাঁ, বলো, যার যে খুশি বলো, ফার্স্ট বলো, ফার্স্ট। নিউক্লিয়াসের কাছে দুটি নলাকার দণ্ডময় অঙ্গ থাকে, সেটাকে নলাকার সেন্টিওল বলে। দণ্ডাকার বস্তু থাকে, বস্তু, তার নাম হলো বস্তু থাকে সেন্টিওল। সেন্ট্রিওল। তার চারপাশে কি থাকে? ঝিল্লি থাকে। ঝিল্লি না, জেলির মতো থকথকে বস্তু, জেলের জেলি। মতো হ্যাঁ, জেলির জেলের মতো মতো থাকে তার নাম বস্তু সেন্ট্রোস্ফিয়ার। সেন্টোস্ফিয়ার। আর এই দুইটাকে মিলা করতে কি বলে? সেন্ট্রোজোম বলে। এর কাজ কি? এর কাজ হলো আহ, কোষ বিভাজনের সময় স্টার তৈরি করে এবং আর আরেকটা? বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টি। ওকে, ডান, হলো। বিভিন্ন ধরনের ফ্লাজেলা তৈরি করে আর কোষ বিভাজনের সময় অ্যাস্টারে তৈরি করে। ভেরি গুড। আর নিউক্লিয়াস সম্পর্কে অলরেডি আমাদের জানা হয়ে গেছে। জাস্ট এখান থেকে একটু রিডিং দিবা, বিশেষ করে ক্রোমাটিন জালিকা, এটা একটু রিডিং দিবা। গতদিনই নিউক্লিয়াসটা পড়ানো হয়েছে তোমাদের। আবারও বলি, পড়ানো হলেও কি, আবারও বলি, নিউক্লিয়াসের চারিদিকে একটা মেমব্রেন থাকে, চারিদিকে একটা মেমব্রেন থাকে বা পর্দা থাকে, সেই পর্দাকে নিউক্লিয়ার মেমব্রেন বলে। এবং এই পর্দার মাঝখানে ছিদ্র ছিদ্র থাকে, এই ছিদ্রকে গুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এবং এর নিচে যে ব্যাকগ্রাউন্ডে ভায়োলেট কালারের যে হলো জেলির মতো থকথকে বস্তু দেখতে পাচ্ছি, এইগুলো হলো আমার কি, নিউক্লিওপ্লাজম বা এই নিউক্লিয়াসের মাতৃকা। এবং তার উপরে এই যে পেঁচানো পেঁচানো যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম, অথবা আরেকটা নাম বলছিলাম কি, ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। আর এই জিনিসটা কি? এটা নিউক্লিয়াস। নিউক্লিওলাস। অবশ্যই অবশ্যই বানান খেয়াল করবা, এটা হলো নিউক্লিয়াস টোটালটা, আর এইটা হলো নিউক্লিওলাস। এখন কেউ মানে বলো এই জিনিসটা কি? ভিতরটা সেন্ট্রোজোম। স্যার মেমব্রেনের মধ্যে রাইবোজোম। এই তো ভেরি গুড। এটা হলো এখানে রাইবোজোম আছে, আর এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াসের সাথে যুক্ত রয়েছে। ঠিক আছে, এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এর গায়ে ছোট ছোট এগুলা কি? রাইবোজোম। কে বললে, বলো রাইবোজোমের কাজ কি? কেবল পড়াইছে, রাইবোজোমের কাজ কি বলো? প্রোটিন প্রোটিন সংশ্লেষণ করা। সব, এই তো ভেরি গুড, প্রোটিন তৈরি করা বা প্রোটিন সংশ্লেষ করা। ওকে, এরপরে যে জিনিসগুলা পড়াবো, খাতা কলম নিয়ে বসে যাও। ওইটা ট্যাপ করে দেখো তো এটা হলো অফ হয়ে গেছে কিনা। ওকে, আচ্ছা, খাতা কলম নিছো? জি স্যার। স্যার আসো, ফার্স্টে আমরা কয়েকটা জিনিস লিখবো। ফার্স্টে হেডলাইন দিব টিস্যু, টিস্যু হেডলাইন দিব। নাম্বার 1, টিস্যু হেডলাইন দেওয়ার পরে আমরা কি জানি, আমরা বলছিলাম প্রথমে কোষ বা সেল, অনেকগুলা কোষ মিলে তৈরি হয় টিস্যু, টিস্যু। অনেকগুলা টিস্যু মিলে কি তৈরি হয়? অর্গান বা অঙ্গ, অনেকগুলা অঙ্গ মিলে তৈরি হয় তন্ত্র বা সিস্টেম। তাহলে অনেকগুলা কোষ মিলে তৈরি হয় টিস্যু বা কলা, অনেকগুলা কলা মিলে তৈরি হয় অঙ্গ বা অর্গান, অনেকগুলো অর্গান মিলে তৈরি হয় তন্ত্র বা সিস্টেম। ওকে, এটা তো গতদিনই পড়িয়েছি। যার হলো স্ক্রিন আটকে যাচ্ছিল, সে কি এখন ক্লিয়ার দেখতে পাচ্ছ? করতেছি। ওকে, দেখো প্রথমে আমরা তাহলে বুদ্ধি করে বলতো, আমাদের যদি বলা হয় হোয়াট ইজ টিস্যু, তাহলে আমরা বলতে পারি অর্গান বা অঙ্গের ক্ষুদ্রতম একককে টিস্যু বলে, অথবা অনেকগুলা কোষ একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি করে সেটাকে টিস্যু বলে। বলতে পারি কিনা? জি স্যার। বুঝে গেছে? তবে আমাদের টিস্যুর সংজ্ঞা দিতে হলে আমাদের কয়েকটা জিনিস অবশ্যই বলতে হবে। নাম্বার 1, খাতায় লিখো। নাম্বার 1, একই বা ভিন্ন ধরনের
2 নম্বর ক্রাইটেরিয়া, একগুচ্ছ কোষ, একটা হলে হবে না, একগুচ্ছ কোষ যদি একই কাজ করে এবং উৎপত্তি একই, তাহলে কেউ যদি তোমাকে বলে একটা টিস্যুর সংজ্ঞা দাঁড় করাও, তখন তোমরা বলবা একই বা ভিন্ন ধরনের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও একই হয়, তখন সেটাকে টিস্যু বলবো। আর ধরো তোমার কিচ্ছু মনে নাই, ভাই কিছুই লিখতে পারতেছি না, এখন কি করব, অনেকগুলো কোষ একত্রিত হয়ে জিনিসটা তৈরি করে, সেটা টিস্যু বলে। অথবা অঙ্গের ক্ষুদ্রতম গাঠনিক ইউনিটকে, একককে টিস্যু বলে। ঠিক আছে, তবে ফুল মার্ক পাওয়ার জন্য বা ভালো করার জন্য এই 4টা শর্ত তোমার অবশ্যই লিখতে হবে এবং মনে রাখতে হবে। একই বা ভিন্ন ধরনের কোষ, ভিন্ন ধরনের একগুচ্ছ কোষ একই কাজ করবে, উৎপত্তি একই হবে। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? লিখছো এতটুকু পর্যন্ত? জি স্যার। জি স্যার। ওকে, এবার একটা চার্ট লেখো তোমরা। সেই চার্টটা হবে টিস্যু। এই টিস্যু হলো আমাদের ইনিশিয়ালি 2 প্রকার, বা প্রথমত 2 প্রকার। একটা হলো ভাজক টিস্যু আর একটা হলো স্থায়ী টিস্যু। ওকে, এই স্থায়ী টিস্যু আবার 3 প্রকার। একটা হলো সরল টিস্যু, একটা হলো জটিল টিস্যু, আর একটা হলো নিঃস্রাবী বা ক্ষরণকারী। তোমরা কি কখনো কোনো গাছের আঠা বের হতে দেখছো? জি স্যার, কাঁঠাল গাছ, আম কাঁঠাল গাছ। গাছ থেকে বের হয়, তারপরে অনেক বড় বিভিন্ন গাছ থেকে বের হয়। আমরা তো আমার মনে আছে ছোটবেলায় ওই গাছের আঠা দিয়ে ঘুড়ি বানাইতাম। মানে তোমরা কি বলো, ঘুড়ি তো বলো নাকি? জি স্যার, আমাদের গ্রামাঞ্চলের ভাষায় গুড্ডি কই। গুড্ডি, ওকে। আমাদের এখানে ঘুড়ি বলে, চিল্লে বলে, অনেক কিছু বলে। ওকে, ওই আঠা দিয়ে ওই ঘুড়ি বানাতাম, কাগজের ঘুড়ি। আর বড় বড় যেগুলো হতো ওইগুলো তো বাঁশের কুঞ্চি দিয়ে বিভিন্ন ভাবে বানানো হতো। ওকে, বিভিন্ন গাছ থেকে এরকম ক্ষরণকারী টিস্যু। কেউ কিছু বলবা? স্যার ছবির নিচে কি লিখছেন? ক্ষরণকারী, ক্ষরণকারী, ক্ষরণকারী মানে খরিত হয় কোনো বস্তু, ওই যে রাবার খরিত হয়, বিভিন্ন ধরনের আঠা খরিত হয়, বিভিন্ন ধরনের লাল লাল বিভিন্ন পদার্থ বের হয়। এইগুলা হলো বিভিন্ন গাছ থেকে দেখবা বের হয়। যেমন পেঁপে গাছ কাটলে দেখবা একটা রস সাদা কালার বের হয়, কাঁঠাল গাছ থেকে বের হয়, ওইটা। ঠিক আছে, ক্ষরণকারী। আবার এই সরল টিস্যুকে আমরা 3টা ভাগে ভাগ করি, শুধু ক্লাসিফিকেশন, এটার ভাগে এটা, এটার ভাগে এটা, এটার ভাগে এটা। একটা হলো প্যারেনকাইমা, একটা হলো ক্লোরেনকাইমা, আর একটা হলো স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেন। কাইমা। এখন দ্রুত বলে ফেলো, যে কোনো একজন বলো। এভাবে বলবা, টিস্যু 2 প্রকার, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু 3 প্রকার, সরল, জটিল, নিঃস্রাবী। সরল টিস্যু 3 প্রকার, প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এটা আমি তো একটা ভুল লিখছি, তোমরা ধরাই দিলে না কেন? প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা। এটা হলো কোলেনকাইমা, নট ক্লোরেনকাইমা। কোলেনকাইমা। হ্যাঁ, ফার্স্ট বলো। টিস্যু 2 প্রকার, ভাজক এবং স্থায়ী। স্থায়ী টিস্যু আবার 3 প্রকার, সরল, জটিল এবং নিঃস্রাবী। আবার সরল টিস্যু 3 প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আচ্ছা, ঠিক আছে, গুড। তোমার নাম এরকম কেন? এইচপিএস কি দেওয়া এটা? আর স্যার আইডি, ওই আইডি দিয়ে ঢুকতে পারতেছি না, কারণ স্যার এই ও, আইডি দিয়ে ঢুকছি। তুমি কি হ্যাক ট্যাগ করো নাকি?
না স্যার, জাস্ট একটা ফেসবুক আইডি হ্যাক করছিলাম একদিন। ওরে বাবা, ঠিক আছে। তারপরে এই যে মারিয়া জান্নাত আর হলো জান্নাতুল, তোমরা হলো কি শপথ নিছো যে হলো কোনো কথাই বলবা না আজকে? জি স্যার। স্যার তোমরা তোমরা কোনো আনসার করো না কেন? ওরা দুইজনই তো করতেছে। প্রধানমন্ত্রী ছেলে হয়ে গিয়েছে বলে তোমরা কি কথা বলা অফ করে দিছো? ওকে, আসো। এতটুকু পর্যন্ত তো আমরা জানলাম। এখন আমাদের পড়াশোনা হলো প্যারেনকাইমা মানে। তার আগে তোমরা দুইটা কথা লিখে রাখো। কোথাও যদি দেখো প্রোটোপ্লাজম যুক্ত কোথাও যদি এই প্রোটোপ্লাজম কথাটা লেখা থাকে তাহলে বুঝবা সেই কোষটা বা সেই টিস্যুটা জীবিত, সেই কোষটা বা সেই টিস্যুটা জীবিত, এবং ভাইস ভার্সা। কোনো জায়গায় যদি দেখো জীবিত কথা লেখা আছে তার মানে সেখানে হলো প্রোটোপ্লাজম আছে। বুঝে গেছে? জি স্যার। এখন এটা অনেক কঠিন, কিন্তু আমি ইজিলি বলতেছি। অবশ্যই যতটুক বলবো ততটুক মনে রাখবা। প্রথম কথা বলছি, প্যারেনকাইমা কোষটা হলো আমি হলো এরপরে মারিয়াকে ধরবো, মারিয়ার আনসার করতে হবে। যা যা বলবো চারটা কথা বলবো, চারটা কথাই বলতে হবে আমাকে। প্যারেনকাইমা হলো জীবিত, তার মানে এখানে কি আছে? প্রোটোপ্লাজম আছে, নাম্বার 1 কথা। নাম্বার 2, কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়েছিল আমাদের? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, জাইলিন এন্ড ব্লাবলা। এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি। তাহলে প্যারেনকাইমা কোষগুলো জীবিত, প্রোটোপ্লাজম যুক্ত, নাম্বার 1। নাম্বার 2, কোষ প্রাচীর পাতলা, সেলুলোজ দিয়ে তৈরি। নাম্বার 3, কোষে এই কোষগুলাই যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তার নাম হলো ক্লোরেনকাইমা। মাস্ট টু বি নোটেড, ক্লোরেনকাইমা আর কোলেনকাইমা দুইটাকে এক করা যাবে না। যখন এই কোষে ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে বলে ক্লোরেনকাইমা। আর জলজ উদ্ভিদের বড় বড় বায়োকুটি, অত কিছু মনে রাখা দরকার নেই, তুমি জাস্ট মনে রাখবা জলজ উদ্ভিদে বায়োকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে। জলজ উদ্ভিদে এই যে তোমার দেখো, কেউ কি তোমরা দেখছো নদীতে কি যেন ভাসে, কি বলে? কুচুরি বলে, কুচুরি পানা। তোমরা যদি কেউ নদীতে গোসল করে থাকো তখন দেখবা কুচুরির নিচের দিকে একটু মানে এটা একটু ফোলা থাকে, একটু ফোলা মতো থাকে কচুরিটা। ওই জায়গায় বায়ুকুঠুরি থাকে, ছোট ছোট এরকম ঘর থাকে। ওই ঘরগুলাই যদি প্যারেনকাইমা থাকে তখন তাকে বলা হয় অ্যারেনকাইমা। বানান কি লিখছে আল্লাহ জানে, যা কিছু একটা তো হবে। ওকে, দেখো বিভিন্ন উদ্ভিদের এরকম ছোট ছোট বায়ুকুঠুরি থাকে বা ঘর থাকে, ছোট ছোট ঘর থাকে। এইসব ঘরের মধ্যে যদি তোমার প্যারেনকাইমা থাকে তখন তাকে বলা হয় ক্লোরেনকাইমা। ওকে, ঝড় আসতেছে, যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে, আটকে। এই যে দেখো একটা খুচুরি তো দেখছো তাই না? জি স্যার। জি স্যার। এই কুচুরির এই যে নিচের দিকে দেখো একটা বলের মতো গোল, এই জায়গাটায় কি থাকে? এই জায়গাটায় তোমার ওই বায়ুকুঠুরি থাকে। মানে ওইখানে এরকম এরকম ঘর থাকে, ওর মধ্যে বাতাস থাকে। ওই বাতাসে ধরো এই জায়গায় বাতাস আছে, আর এই বাতাস চারিপাশে দিয়ে ঘিরে রাখা যা দিয়ে সেইখানে যে কোষগুলা প্যারেনকাইমা ওইগুলাকে অ্যারেনকাইমা বলে। আর এর প্রধান কাজ, যেইখানেই প্যারেনকাইমা দেখবা তার প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা। পাঁচটা কথা হয়ে গেল না, চারটা কথাই। নাম্বার 1, কোষগুলো জীবিত, প্রোটোপ্লাজম যুক্ত এবং সেলুলোজ দিয়ে তৈরি। নাম্বার 2, যখন এই কোষে ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে ক্লোরেনকাইমা বলে। নাম্বার 3, জলজ উদ্ভিদে যদি প্যারেনকাইমা থাকে, বায়ুকুঠুরিযুক্ত জলজ উদ্ভিদের প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে। নাম্বার 4, প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা। মারিয়া বলে ফেলো দ্রুত, জি স্যার। বলে ফেলো প্যারেনকাইমা সম্পর্কে বলো। চারটা কথা বলছি। টিস্যুর কোষগুলো জীবিত, সমবেশীয়, পাতলা শোনো, প্রাচীরযুক্ত। প্রথম বলবা নাম্বার 1 কোষগুলো, শোনো এভাবে বলবা। নাম্বার 1, কোষগুলো জীবিত, তার মানে প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং সেলুলোজ দিয়ে কোষ প্রাচীর গঠিত। নাম্বার 2, কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে ক্লোরেনকাইমা বলে। নাম্বার 3,
বায়ুকুঠুরিযুক্ত জলজ উদ্ভিদে প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে। নাম্বার 4, প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা। ফার্স্ট বলো, ফার্স্ট। টিস্যুর কোষগুলো জীবিত। প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। নাম্বার 3, কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি হয়। নাম্বার 4, কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে ক্লোরেনকাইমা বলে। জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে আরেনকাইমা বলে। অ্যারেনকাইমা, হ্যাঁ। আর প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং মেইন কাজ কি, মেইন কাজ কি তাই বলো। খাদ্য সঞ্চয় করা। ওকে, দেখো প্যারেনকাইমা টিস্যু দেখতে এরকম, এরকম। দেখো এই দুইটা টিস্যুর মাঝখানে এই যে ফাঁকা জায়গা আছে কি নেই বলো। এই যে একটা কোষ, এই যে একটা কোষ, এই দুইটা কোষ, এই যে আর একটা কোষের মাঝখানে আছে। ফাঁকা জায়গা আছে কি নেই? আছে স্যার। তার মানে আন্তঃকোষীয় ফাঁকা স্থান আছে। ওকে, শেষ, এটা পড়া শেষ। এবার কোলেনকাইমা। কোলেনকাইমা বিশেষ ধরনের প্যারেনকাইমা। প্রথমে এটা পড়বা, এটা হলো বিশেষ ধরনের প্যারেনকাইমা। 2 নম্বরে যেটা পড়বা উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে, এর প্রধান কাজ। 3 নম্বরে পড়বা এর উদাহরণ। কুমড়া আর দণ্ডকলসে এই কোলেনকাইমা থাকে। আর মাঝখানে পড়লে পড়বা, না পড়লে নাই। আর আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না। দেখো এই কোষে যেমন দুইটা কোষের মধ্যে ফাঁকা স্থান ছিল, এই যে এই কোষে কি কোনো ফাঁকা স্থান আছে? অ্যাকচুয়ালি নাই। আর তারপরে যেটা পড়তে হবে স্ক্লেরেনকাইমা, এটা ভালো করে পড়তে হবে। প্রথমে সংজ্ঞা, প্রোটোপ্লাজম বিহীন লিগনিন যুক্ত যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে ঘেরা গঠিত টিস্যুকে এই স্ক্লেরেনকাইমা টিস্যু বলে। প্রথমে সংজ্ঞা পড়তে হবে, তারপরে কি কি পড়তে হবে, 2 ধরনের, একটা ফাইবার, একটা স্ক্লেরাইড। এবং ফাইবারের কি কি উদাহরণ আছে এগুলো পড়তে হবে। স্ক্লেরাইডের উদাহরণ কি কি আছে এই জিনিসটা পড়তে হবে। এইখান থেকে পড়া এতটুকুই। যদি বেশি পড়তে যাও কিছু মনে থাকবে না। ওকে, এখন আমরা দেখি এখানে কি বলছে। বলছে এই যে স্ক্লেরেনকাইমা হলো প্রোটোপ্লাজম বিহীন। তার মানে আমাকে আনসার করো, প্রোটোপ্লাজম বিহীন বলছে, তাহলে এটা জীবিত নাকি মৃত? মৃত, ভেরি গুড। লিগনিন যুক্ত, ওই যে ওর কোষ প্রাচীরে সেলুলোজ ছিল, এর কোষ প্রাচীরে লিগনিন আছে, সেলুলোজ আছে। কি কাজের জন্য গঠিত বলো? যান্ত্রিক কাজ। এখন তোমরা আমাকে বলো কোন একটা উদ্ভিদের যান্ত্রিক কাজ বলতে কি বোঝায়? এই তার আমি দেখলাম মাথা নষ্ট করে। যান্ত্রিক কাজ দেখলে যান্ত্রিক কাজে আমরা কি বুঝি বলো? কারো আনমিউট করা আছে, নয়েজ আসতেছে। ওকে, যান্ত্রিক কাজ বলতে কি বুঝি ভাই আমরা? যে বিবরা লাগবে এটা মারাত্মক ফেসিলে। কারোর আনমিউট করা আছে, কাইন্ডলি একটু মিউট করো। আচ্ছা বলো, যান্ত্রিক কাজ বলতে আমরা কি বুঝি? যান্ত্রিক কাজ বলতে বোঝাই একটা ধরো গাছ, একটা ধরো গাছ, ঠিক আছে? এই গাছে কি হয়, সালোক সংশ্লেষণের সময় মাটি থেকে পানি আর খনিজ লবণ উপরে নিয়ে যায়, এইটা একটা যান্ত্রিক কাজ। তারপরে পাতায় খাদ্য প্রস্তুত করে উদ্ভিদের বিভিন্ন জায়গায় সেই খাদ্যটা নিয়ে যায়, এইটা আর একটা যান্ত্রিক কাজ। তাহলে এই যে দুইটা কাজের কথা বললাম, এই দুইটা কাজ অ্যাকচুয়ালি এই স্ক্লেরেনকাইমা টিস্যুতে ঘটে, এই কারণে বলা হয়েছে যে যান্ত্রিক কাজ। তাহলে যদি তোমার কোথাও আসে যান্ত্রিক কাজ, তার মানে তুমি বুঝবা যান্ত্রিক কাজ মানে মাটি থেকে পানি খনিজ লবণ পাতায় নিয়ে যাওয়া, আর পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের শরীরে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। নেক্সট কথা, ফাইবার। এটা জাস্ট একটু রিডিং দিবা এগুলা, কিন্তু এর উদাহরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই উদাহরণগুলো মনে রাখবা, স্ক্লেরাইডের উদাহরণ মনে রাখবা কোথায় কোথায় থাকে। এগুলো তো অ্যাকচুয়ালি মুখস্থ করতে হবে, এখানে বোঝার কিছু নেই। এর পরবর্তী যে টপিকটা আছে সেই টপিকটাই। ওকে, আমরা মাত্র বললাম উদ্ভিদের যান্ত্রিক কাজ 2 রকমের। একটা হলো পানি বলতেছি মাটি থেকে পানি আর খনিজ লবণ পাতায় নিয়ে যাওয়া, আর পাতায় তৈরি খাদ্য বিভিন্ন জায়গায় সঞ্চালন করা। একটা হলো ধরো বাজার করার মতো, আর একটা হলো ধরো রেস্টুরেন্টে রান্না বান্না হলো বা কিচেনে রান্না হলো, এবার এটা সার্ভ করবে, ওয়েটার হিসেবে কাজ করবে।
এই যে রান্না বাজার করার যে কাজটা করে, বাজার করার কাজটা করে হলো জাইলেম। বাজার করার কাজটা কি করে? জাইলেম। এর পাশে তোমরা লিখে রাখতে পারো এ কি করে? বাজার করে। কি বাজার করে? পানি আর হলো খনিজ লবণ বা মিনারেল। পানি এবং খনিজ লবণ বা মিনারেল। পানি আর খনিজ লবণ। জাইলেমের পাশে এতটুকু লিখে রাখো। ওকে, নেক্সট। ওকে, তাহলে যদি তোমাকে কোশ্চেন করে তাহলে বাজারের কাজ কে করে? জাইলেম। আর হলো ওয়েটার হিসেবে কি কাজ করে? পানি এবং খনিজ লবণ। হ্যাঁ, জাইলেম তো পানি আর খনিজ লবণ মাটি থেকে পাতায় নিয়ে যায়। আর ওয়েটার হিসেবে কাজ করে হলো ফ্লোয়েম। পাতায় যে খাদ্যটা তৈরি হলো ওই খাদ্যটা উদ্ভিদের বিভিন্ন অংশে বিভিন্ন অংশে এ হলো পাঠায় দেয়। ওকে, তোমরা এখান থেকে কি কি জিনিস পড়বে সব পড়তে গেলে মাথা ঘুরবে। সব তো একবার রিডিং দিবাই, কিন্তু তোমার এখান থেকে কি পড়তে হবে সেই জিনিসটা তোমার জানতে হবে। তোমার বইতে লিখে রাখো, বইতে দরকারে লিখে রাখো। এখান থেকে তোমার পড়তে হবে নাম্বার 1, এখান থেকে তোমার পড়তে হবে জাইলেম আর ফ্লোয়েমের পার্থক্য। জাইলেম ভার্সেস ফ্লোয়েম, জাইলেম আর ফ্লোয়েমের পার্থক্য নাম্বার 1। নাম্বার 2 তে যেটা পড়তে হবে ট্রাকিড। নাম্বার 3 তোমার যে জিনিসটা পড়তে হবে সেটা হলো সিপ কোষ। ওকে, এই 3টা জিনিস তোমার এখান থেকে পড়তে হবে। ওকে, এখান থেকে আর কি পড়া আছে? আর তেমন কিছু পড়া নাই। এই 3টা জিনিস তোমাদের হলো মেইনলি মুখস্থ করতে হবে। মানে সিকিউ এর জন্য এই 3টা জিনিস তোমার লাগবে। জাইলেম আর ফ্লোয়েমের পার্থক্য, ট্রাকিড নিয়ে একটু আলোচনা আর সিপ কোষ নিয়ে একটু আলোচনা। এতটুকু তোমার এখান থেকে পড়া লাগবে মেইনলি। দেখো আমরা এটা কোথায় আছি সেটা তোমার জানা লাগবে। এতক্ষণ আমরা সরল টিস্যুর মধ্যে যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা পড়তেছিলাম। এখন আমরা জটিল টিস্যুর মধ্যে ঢুকছি। জটিল টিস্যুর মধ্যে আমাদের বলা আছে জটিল টিস্যু 2 ধরনের হয়, একটা জাইলেম, একটা হলো ফ্লোয়েম। এই দুইটাকে, জাইলেম আর ফ্লোয়েমকে একত্রে উদ্ভিদের পরিবহন টিস্যু গুচ্ছ বলে। যদি তোমার কোশ্চেন তুমি বলো পরিবহন টিস্যু বলে জাইলেম আর ফ্লোয়েমকে, জীবনেও হবে না, দুটো জিরো পাবা। আর যদি তুমি বলো জাইলেম আর ফ্লোয়েমকে একত্রে পরিবহন টিস্যু গুচ্ছ বলে, তখন তোমার বলাটা কারেক্ট হবে। তাহলে এখান থেকে আমার প্রথম জানতে হবে জটিল টিস্যু। জটিল টিস্যু কয় ধরনের? 2 ধরনের, একটা হলো জাইলেম, একটা হলো ফ্লোয়েম। নাম্বার 1 কথা। এরপরে তোমাদের এখান থেকে যে জিনিসগুলো জানতে হবে, এরপরে তোমার যে পার্থক্য বলছে, এখন আমরা এই পার্থক্য নিয়ে একটু কথাবার্তা বলি। তাহলে প্রথমে জানতে হবে জাইলেম তোমার 4 ধরনের। জাইলেমে 4 ধরনের কোষ আছে। এখন আমি কি বলছি এগুলা তোমরা বলো তো, এগুলা হলো সরল টিস্যু নাকি জটিল টিস্যু? হ্যালো, জি স্যার। এগুলা কি সরল টিস্যু নাকি জটিল টিস্যু? আচ্ছা আমি বুঝাই দিই। শোনো, সরল টিস্যু আমাদের এই প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এই 3টার মধ্যে সীমাবদ্ধ ছিল। সরল টিস্যু মানে কি? দেখো এইখানে যে বললাম সরল টিস্যু মানে এইখানে যতগুলা কোষ থাকবে সব কোষ একই ধরনের হবে। আমরা দেখো টিস্যুর সংজ্ঞায় বলছিলাম একই বা বিভিন্ন ধরনের কোষ। এই সরল টিস্যুতে সব কোষগুলা একই ধরনের হয়, আর জটিল টিস্যুতে বিভিন্ন কোষগুলা বিভিন্ন ধরনের হয়। তো এই জাইলেম যেহেতু একটা জটিল টিস্যু, এই যে আমরা পড়তেছি জটিল টিস্যু, জাইলেম যেহেতু একটা জটিল টিস্যু, তাহলে এর যে কোষগুলা হবে এটা হলো অবশ্যই বিভিন্ন ধরনের কোষ হবে। এই জাইলেমে ইন টোটাল 4 ধরনের কোষ থাকে। একটা হলো ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আর ফ্লোয়েমে কি থাকে? দেখো ফ্লোয়েমে 4 ধরনের কোষ থাকে, সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু অথবা ফ্লোয়েম ফাইবার। নাম্বার 1 পার্থক্যের পয়েন্ট। নাম্বার 2, জাইলেম কোষগুলা, জাইলেমের যে হলো কোষগুলা আছে এই কোষগুলা
সাধারণত মৃত হয়। সাধারণত জাইলেমের কোষগুলা মৃত হয়। আর তোমার এই ফ্লোয়েমের কোষগুলা সাধারণত জীবিত হয়। ওকে, এভাবে না লিখে তোমাদের পার্থক্য লিখে দিই। ওকে, খাতায় লিখো। ও নোটটা সেকেন্ড। ওকে, যাও তুমি চলে যাও। ওকে, এক পাশে লিখবা জাইলেম, আর এক পাশে লিখবা ফ্লোয়েম। ওকে, আচ্ছা, প্রথম পয়েন্টে তোমরা যেটা লিখবা সেটা হলো 4 ধরনের কোষ থাকে। 4 ধরনের কোষ, 4 ধরনের কি কি আছে ওই বই থেকে লিখবা। একটা হলো ট্রাকিড, তারপরটা ভেসেল, তারপরটা জাইলেম প্যারেনকাইমা, তারপর জাইলেম ফাইবার। এখানেও 4 ধরনের, এখানেও 4 ধরনের কোষ থাকে। 4 ধরনের কোষ, তার মধ্যে একটা হলো সিপ কোষ, তারপরে সঙ্গী কোষ, তারপরে থাকে ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। ভাই কি বলতেছেন? কিছু মাথায় ঢুকতেছে না? ভাই বুঝাই দিচ্ছি, মাথায় ঢুকাই দিচ্ছি। জাইলেমে যে 4 ধরনের কোষ থাকে, দেখো ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আর ফ্লোয়েমে 4 ধরনের কোষ থাকে কি কি? এই দেখো সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। গেল পার্থক্য, গেল নাম্বার 1। নাম্বার 2 পার্থক্য আমরা কি লিখতে পারি? এই জাইলেম কোষ হলো সাধারণত মৃত হয় এর কোষগুলা, আর ফ্লোয়েমের কোষগুলা সাধারণত জীবিত হয়। নাম্বার 3 পয়েন্ট শেষ। এই জাইলেমের কোষগুলা সাধারণত মৃত হলেও, জাইলেমের কোষগুলা সাধারণত মৃত হলেও, দেখো জাইলেম প্যারেনকাইমা, জাইলেমের কোষগুলা সাধারণত মৃত হলেও যে জাইলেম প্যারেনকাইমা যেটা আছে এইটা হলো জীবিত। আর ফ্লোয়েমের কোষগুলা সাধারণত জীবিত হলেও যে ফ্লোয়েম ফাইবার যে জিনিসটা আছে, এই ফ্লোয়েম ফাইবার হলো মৃত। ওকে, আর লাস্ট পয়েন্ট, জাইলেম কি করে? মাটি থেকে পাতায় পানি আর খনিজ লবণ এই দুইটা জিনিস নিয়ে যায়। আর ফ্লোয়েম কি করে? পাতা থেকে উদ্ভিদের দেহে খাদ্য পৌঁছে দেয়। স্যার এটা কি পানি লেখছি? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা পানি, ওয়াটার ইজ টু পানি। আচ্ছা দাঁড়াও, তার উপরে পাতার আগে। এটা সরি, এটা স্যার একটু উপরে নিলে ভালো জি, হইতো। আগে। আমি সব পড়ে দিচ্ছি। জাইলেমে 4 ধরনের কোষ থাকে, ট্রাকিড, ভেসেল। এটা হলো, আমি তো এই টিভি তারপরে জাইলেম প্যারেনকাইমা এইভাবে লিখছি, তোমরা এইভাবে আবার লিখো না, তোমরা পুরো লাইনে লিখো ট্রাকিড, ভেসেল। ওকে, এইখানে 4 ধরনের হলো সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। জাইলেম সাধারণত মৃত হয় আর ফ্লোয়েম সাধারণত জীবিত হয়। জাইলেম মৃত হলেও এর একটা কোষ হলো জীবিত, ফ্লোয়েম জীবিত হলেও এর একটা কোষ হলো মৃত। জাইলেম কি করে? মাটি থেকে পাতায় পানি আর খনিজ লবণ পৌঁছে দেয়। আর ফ্লোয়েম কি করে? পাতা থেকে শরীরের বিভিন্ন জায়গায় খাদ্য পৌঁছে দেয়। বোঝা গেছে? কোনো কোশ্চেন? না স্যার। ওকে, এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হলো প্রাণী টিস্যু। জাস্ট এখান থেকে তোমাদের শোনো, এখান থেকে নেক্সট দিন শুরু করব। শোনো আজকে কি কি পড়লাম সেই জিনিসগুলো একটু বলি। আমরা প্রথমে প্লাস্টিড শুরু করছিলাম। প্লাস্টিড বলছি 3 প্রকার,
সেটা হলো ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সবুজ কালার। কেন সবুজ? কারণ ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল রঞ্জক পদার্থ থাকে, তাই সবুজ। এবং ক্লোরোপ্লাস্টের কাজ হলো সালোক সংশ্লেষণ করা। ক্রোমোপ্লাস্ট রঙিন প্লাস্টিক, এর কাজ হলো পরাগায়নে সাহায্য করা। লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করা। গেল। তবে গলজি বস্তু, এর কাজ কি? এর কাজ জাস্ট মনে রাখলে হবে, না রাখলে হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর তৈরিতে সাহায্য করে। কোষ গহ্বরে কি লাগবে? কি কি ধরনের বস্তু এর মধ্যে সঞ্চিত থাকে? লাইসোজোম থেকে কি জানা লাগবে? কত ধরনের এনজাইম থাকে? আর যদি এর পর্দাটা ফেটে এই এনজাইমগুলো বাইরে বের হয়ে যায়, তখনই আশেপাশের অঙ্গাণুগুলোকে হজম করে ফেলতে পারে, সেই জিনিসটা জানা লাগবে। কোষ কঙ্কাল থেকে লাস্টের 2 লাইন জানা লাগবে। রাইবোজোম থেকে প্রোটিন সংশ্লেষ করে। সেন্ট্রোজোম টোটালটাই লাগবে। সেন্ট্রোজোম কি? নিউক্লিয়াসের কাছে 2টা দণ্ড থাকে, সেটাকে সেন্ট্রিওল বলে, এবং তার চারপাশে সেন্ট্রোস্ফিয়ার থাকে, আর এই দুইটাকে একত্রে সেন্ট্রোজোম বলে। এবং সেন্ট্রোজোম অ্যাস্টারে ফ্লাজেলা তৈরিতে সাহায্য করে। ওকে, তারপরে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের গঠনটা আমাদের জানতে হবে। চারপাশে আছে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন, এর পিছনে যেটা আছে নিউক্লিওপ্লাজম, এগুলো হলো ক্রোমাটিন তন্তু, এটা নিউক্লিওলাস। তারপরে জানছি টিস্যু। টিস্যু হলো 4টা পয়েন্ট লিখতে হবে টিস্যুর সংজ্ঞা লিখতে গেলে। একই বা ভিন্ন ধরনের একগুচ্ছ কোষ, একই কাজ করে, উৎপত্তি একই। টিস্যুর প্রকারভেদে বলছি 2 প্রকার, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু বা স্থায়ী টিস্যু 3 প্রকার, সরল, জটিল, নিঃস্রাবী। সরল টিস্যু আবার 3 প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। যেখানে প্রোটোপ্লাজম লেখা থাকবে তার মানে এই কোষটা হলো জীবিত। ওকে, তারপরে জাইলেম নিয়ে কথা, প্যারেনকাইমা নিয়ে কথা বলছি। প্যারেনকাইমা নিয়ে বলা হয়েছে যে প্যারেনকাইমা হলো প্রোটোপ্লাজম পূর্ণ জীবিত কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি। ক্লোরোপ্লাস্ট থাকলে ক্লোরেনকাইমা, এবং বায়ুকুঠুরীযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে। প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা। আর কোলেনকাইমার প্রধান কাজ দৃঢ়তা প্রদান করা। এটাও প্রোটোপ্লাজম, এখানে প্রোটোপ্লাজম থাকে, তার মানে জীবিত। উদাহরণ দণ্ডকলস, কুমড়া। স্ক্লেরেনকাইমার সংজ্ঞাটা জানা লাগবে। প্রোটোপ্লাজম বিহীন লিগনিন যুক্ত যান্ত্রিক কাজের জন্য। যান্ত্রিক কাজ কি কি? মাটি থেকে যান্ত্রিক কাজ হলো মাটি থেকে পানি আর হলো খনিজ লবণ পাতায় নিয়ে যাওয়া, আর এবং পাতায় প্রস্তুত খাদ্য শরীরের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া। এই যে মাটি থেকে যে পানি আর খনিজ লবণ পাতায় নেয়, এই কাজটা করে জাইলেম। আর হলো ফ্লোয়েম কি করে? পাতায় যে খাদ্যটা প্রস্তুত হয়, সেই খাদ্যটা উদ্ভিদের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। তারপরে বলছি জাইলেম 4 ধরনের কোষ থাকে। যেহেতু জটিল টিস্যু, তাই বিভিন্ন ধরনের কোষ থাকবে। ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এখানেও 4 ধরনের, সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এটা সাধারণত মৃত, এরা সাধারণত জীবিত। মৃত হলেও জাইলেম প্যারেনকাইমা হলো জীবিত, এবং ফ্লোয়েম ফাইবার হলো মৃত। আর এর কাজ হলো মাটি থেকে পাতায় পানির খনিজ লবণ পৌঁছে দেওয়া, আর এই কাজ হলো পাতা থেকে দেহে খাদ্য পৌঁছে দেওয়া। ওকে, এখন পর্যন্ত এতটুকু বলছি। এবার বলো কার কি কোশ্চেন আছে? বলেন, কার কি কোশ্চেন আছে? না স্যার, কোনো কোশ্চেন নেই। তার মানে 2টা জিনিস, কিছুই বোঝেন নাই, নাই তো সব বুঝছেন। কোনটা? স্যার বুঝছি। সব ওকে, আজকের মতো তাহলে এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামাইকুম। No, sir.